আঙ্কর নগরী ও শ্রীবিজয়া 17 মে 1932। চলো এই ফাঁকে একবার বৃহত্তর ভারত থেকে ঘুরে আসা যাক। বৃহত্তর ভারত বলতে আমি মালয়, ইন্দোচীন প্রভৃতি ভারতীয় উপনিবেশগুলির কথা বলছি। কি অবস্থায় এই সকল বসতি আর উপনিবেশ স্থাপিত হয়েছিল সে কথা আগে বলা হয়েছে। এগুলো কিন্তু বিনা চেষ্টায় খামোকাই গড়ে ওঠেনি। সমুদ্রে ভারতীয়দের আধিপত্য ছিল এবং হামেশাই তারা সমুদ্র পারাপার করত বলেই তো একই সময়ে নানা স্থানে উপনিবেশ স্থাপন করা সম্ভব হয়েছিল। খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতকে এই সমস্ত উপনিবেশ স্থাপন শুরু হয়। প্রথমে এগুলো ছিল হিন্দু উপনিবেশ। কয়েক শতাব্দী বাদে বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে সমগ্র মালয়েশিয়া যৌথ উপনিবেশে পরিণত হয়। ইন্দোচীনের কথা আলোচনা করা যাক। সর্বপ্রথমে যে উপনিবেশ স্থাপন করা হয় তার নাম ছিল চম্পার। জায়গাটার নাম ছিল আনাম। খ্রিস্টীয় 3য় শতকে এই উপনিবেশে পাণ্ডুরঙ্গম ছিল প্রধান শহর। আবার 200 বছর পরে দেখা যায় কম্বোজ নগর সমৃদ্ধশালী হয়ে উঠেছে। এই নগরের বাড়িঘর, মন্দির ইত্যাদি ছিল পাথরের তৈরি। সমস্ত ভারতীয় উপনিবেশেই বিরাট সব বাড়ি ভারতীয় কৃষ্টির অপূর্ব নিদর্শন। স্থপতি বিশারদ, রাজমিস্ত্রি প্রভৃতি ভারতবর্ষ থেকেই সেখানে গিয়েছিল। বাড়িঘর নির্মাণ ব্যাপারে বিভিন্ন রাষ্ট্র আর দ্বীপগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলত। তার ফলে অতি উঁচু দরের স্থপতিবিদ্যার বিকাশ হয়েছিল। এই সকল উপনিবেশের চারদিকে সমুদ্র। অধিবাসীরা কিংবা তাদের পূর্বপুরুষগণ সমুদ্র পার হয়েই এখানে এসেছিল। স্বভাবতই এরা সমুদ্রগামী লোক। বণিক আর ব্যবসায়ী লোকেরা নানা প্রকার মালপত্র নিয়ে সাগর পাড়ি দিয়ে যাতায়াত করত এ দ্বীপে ও দ্বীপে, পশ্চিমে ভারতবর্ষ আর পূর্বে চীন পর্যন্ত। মালয়ের বিভিন্ন রাষ্ট্রে বণিক শ্রেণীর আধিপত্য ছিল। হামেশাই বিরোধ বাধত ওই রাষ্ট্রের মধ্যে ওই সব রাষ্ট্রের মধ্যে। ফলে হতো যুদ্ধ আর হত্যাকাণ্ড। কখনো বা হিন্দু আর বৌদ্ধ রাষ্ট্রের মধ্যেই শুরু হতো লড়াই। ওই সকল যুদ্ধ বিগ্রহের আসল কারণ ছিল ব্যবসা বাণিজ্যে প্রতিদ্বন্দ্বিতা। তেমনি দেখো, এ যুগেও শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধ বাঁধছে ব্যবসা বাণিজ্যের একচাটিয়া প্রাধান্য লাভের উদ্দেশ্যে। 8ম শতাব্দী পর্যন্ত প্রায় 300 বছর কাল ইন্দোচীনে 3টি হিন্দু রাষ্ট্র ছিল। 9ম শতাব্দীতে জয়বর্মন নামে এক বড় রাজা ওই 3টি রাষ্ট্রকে একত্র মিলিত করে বিরাট এক সাম্রাজ্য গড়ে তোলেন। উনি সম্ভবত বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। আঙ্কর নামক স্থানে তিনি তার রাজধানী নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। পরে তার বংশধর যশোবর্মনের আমলে সে কাজ শেষ হয়। কম্বোডিয়া সাম্রাজ্যও টিকে ছিল 4 বছর এবং বেশ সমৃদ্ধশালী ছিল। আঙ্কর নগরের তখন খুব খ্যাতি। অধিবাসীরা সংখ্যা 10 লাখেরও বেশি। আকারে সিজারদের আমলের রোম নগরের চেয়েও বড়। কাছেই আঙ্কর বটের মন্দির। 3য়োদশ শতাব্দীতে কম্বোডিয়া সাম্রাজ্যের বড় দুর্দিন গেছে। নানা দিক থেকে আক্রমণ শুরু হয়েছিল। পূর্ব দিকে আনামিদের আক্রমণ, পশ্চিমে আদিম জাতি আর উত্তরে শান জাতির আক্রমণে সাম্রাজ্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু তথাপি আঙ্কর নগরের মহিমা ক্ষুণ্ণ হয়নি। 1297 খ্রিস্টাব্দে জৈনিক চীনা দূত কম্বোডিয়া রাজ্যে এসেছিল। সে আঙ্কর নগরের খুব প্রশংসা করে গেছে। কিন্তু 1300 খ্রিস্টাব্দে হঠাৎ ভীষণ এক উৎপাত সৃষ্টি হলো।
পলি পড়ে নিকট নদীর মোহনা গেল বন্ধ হয়ে, জলস্রোত আর বয় না। স্রোতে ভাটা পড়াতে নগরের চতুর্পার্শ্বস্থ অঞ্চলে দেখা দিল বন্যা, জমির উর্বরতা গেল নষ্ট হয়ে, পরিণত হলো জলাভূমিতে। শীঘ্রই খাদ্য অভাব দেখা দিল, অধিবাসীদের দুর্দশার এক শেষ। অবশেষে দলে দলে লোক শহর ছেড়ে চলে যেতে লাগলো। সমৃদ্ধিশালী আঙ্কননগর পরিণত হলো জঙ্গলে। বিরাট অট্টালিকাগুলিতে বাসা করল যত বন্যজন্তু। তারপর কালক্রমে ওই সমস্ত অট্টালিকাও ধ্বংস হলো, মিশে গেল মাটিতে, রইল কেবল জঙ্গল আর জঙ্গল। কম্বোডিয়া সাম্রাজ্য এই বিপদ কাটিয়ে উঠতে পারল না। শুরু হলো সাম্রাজ্যের পতন। শেষ পর্যন্ত একটা প্রদেশের আকারে তার অস্তিত্ব বজায় রইল, কখনো শ্যামদাসের শাসন অধীনে, কখনো বা আনাবিদের অধিকারে। প্রসিদ্ধ আঙ্কর বট মন্দিরের ধ্বংসাবশেষ অদ্যাপি এক সমৃদ্ধিশালী নগরের কথা মনে করিয়ে দেয়। ইন্দোচীনের অদূরে সুমাত্রা দ্বীপ। খ্রিস্টীয় প্রথম কিংবা দ্বিতীয় শতাব্দীতে দক্ষিণ ভারতের পহলবী বংশ ওখানে উপনিবেশ স্থাপন করে। মালয় উপদ্বীপ প্রথমে সুমাত্রা রাষ্ট্রের অঙ্গীভূত ছিল এবং পরে বহুকাল যাবৎ এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সংযোগ ছিল। সুমাত্রা পর্বতমালায় অবস্থিত শ্রীবিজয়া নগরী ছিল রাষ্ট্রের রাজধানী। পঞ্চম কিংবা ষষ্ঠ শতাব্দীতে সুমাত্রায় বৌদ্ধ ধর্মের প্রাধান্য স্থাপিত হয় এবং ক্রমে মালয়ের অধিকাংশ হিন্দু অধিবাসী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই কারণেই সুমাত্রা রাষ্ট্রকে বলা হয় শ্রীবিজয়ার বৌদ্ধ সাম্রাজ্য। শ্রীবিজয়ার খ্যাতি প্রতিপত্তি খুব বেড়ে চলল এবং ক্রমে বর্নিও, ফিলিপাইন, সেলিবিস, জাভা আর ফরমোসা দ্বীপের অর্ধাংশ, সিলোন এবং এমনকি ক্যান্টনের নিকটবর্তী দক্ষিণ চীনের একটি বন্দরও তার অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্ভবত ভারতের দক্ষিণ সীমার একটি বন্দরও তার দখলে ছিল। দেখা যাচ্ছে এখানে একটা বিরাট সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই সকল ভারতীয় উপনিবেশে প্রধান উপজীবিকা ছিল ব্যবসা বাণিজ্য আর জাহাজ নির্মাণ শিল্প। সেকালের চীনা এবং আরবীয় লেখকদের বৃত্তান্তে সুমাত্রা রাষ্ট্রের বহু বন্দর এবং উপনিবেশের তালিকা পাওয়া যায়। অধুনা সারা পৃথিবী জুড়ে ব্রিটিশ সাম্রাজ্য, সবখানেই তার বন্দর, জিব্রাল্টার, সুয়েজ খাল প্রধানত ব্রিটিশের অধীনে, এডেন, কলম্বো, সিঙ্গাপুর, হংকং আরও কত কি। ব্রিটিশরা বণিকের জাত, গত ৩০০ বছর যাবৎ বাণিজ্যই করছে। আজ যে তারা বাণিজ্য আর ক্ষমতায় এত বড় হয়েছে, তার মূলে সমুদ্রে তাদের আধিপত্য। শ্রীবিজয়া সাম্রাজ্যও ছিল এমনইতর একটি সামুদ্রিক শক্তি। বাণিজ্যের জন্যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই বন্দর প্রতিষ্ঠা করেছে। সমরনীতির দিক থেকেও এই বন্দরগুলির বিশেষত্ব আছে। যে সকল স্থান থেকে সমুদ্রে আধিপত্য করা সম্ভব, বেছে বেছে সেই সমস্ত স্থানেই বন্দর স্থাপন করা হয়েছিল। সিঙ্গাপুর তো আজকাল মস্ত বড় শহর। প্রথমে এখানে সুমাত্রার অধিবাসীরা একটা বসতি স্থাপন করেছিল। তুমি লক্ষ্য করে থাকবে নামটা ভারতীয় ধরনের, সিংহপুর। সিঙ্গাপুরের বিপরীত দিকে ওদের আর একটা উপনিবেশ ছিল। কখনো কখনো এই দুটি উপনিবেশ দুদিক থেকে সমুদ্রে একটা লোহার শিকল টেনে কখনো কখনো এই দুটি উপনিবেশ দুদিক থেকে সমুদ্রে একটা লোহার শিকল টেনে ধরে যাতায়াতকারী জাহাজ আটক করে মোটা রকমের কর আদায় করত। আকারে ছোট হলেও শ্রীবিজয়া সাম্রাজ্য অন্য দিক থেকে ব্রিটিশ সাম্রাজ্যের মতোই ছিল, আর এই সাম্রাজ্য অনেককাল টিকে ছিল। ব্রিটিশ সাম্রাজ্য হয়তো ততদিন থাকবে না। একাদশ শতাব্দীতে এই সাম্রাজ্য খুব প্রতিপত্তি আর সমৃদ্ধি লাভ করে। দক্ষিণ ভারতে তখন চোল সাম্রাজ্যের খুব উন্নত অবস্থা, কিন্তু
শ্রীবিজয়া সাম্রাজ্য চোল সাম্রাজ্যের পরেও অনেক কাল টিকে ছিল। এই দুটি সাম্রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ বজায় ছিল অনেক কাল। এদের বাণিজ্যও প্রসার লাভ করেছিল খুব। এই দুটি সাম্রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ বজায় ছিল অনেক কাল। এদের বাণিজ্যও প্রসার লাভ করেছিল খুব। দুই সাম্রাজ্যেরই নৌবিভাগ ছিল শক্তিশালী। একাদশ শতকের প্রথম ভাগে এদের মধ্যে লাগলো বিরোধ, বাঁধল যুদ্ধ। চোল সম্রাট প্রথম রাজেন্দ্র সমুদ্রপথে এক সামরিক অভিযান প্রেরণ করেন। শ্রীবিজয়া তার নিকট পরাস্ত হয়, কিন্তু শীঘ্রই আবার শ্রীবিজয়া শক্তিশালী হয়ে ওঠে। একাদশ শতাব্দীর প্রথম ভাগে চীন সম্রাট ব্রোঞ্জ নির্মিত কয়েকটি ঘণ্টা উপঢৌকন পাঠিয়েছিলেন সুমাত্রার রাজাকে। পরিবর্তে তিনিও চীন সম্রাটকে উপহার পাঠালেন মুক্ত, হস্তিদন্ত আর কতকগুলো সংস্কৃত গ্রন্থ। কথিত আছে সোনার থালায় ভারতীয় অক্ষরে খোদাই করা একখানি চিঠিও নাকি ওই সঙ্গে পাঠানো হয়েছিল। শ্রীবিজয়া সাম্রাজ্য অনেককাল একটানা অস্তিত্ব বজায় রেখেছিল। একে তিনটে পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত, দ্বিতীয় শতাব্দী থেকে পঞ্চম অথবা ষষ্ঠ শতাব্দী পর্যন্ত। দ্বিতীয়, বৌদ্ধ ধর্মের যুগ। একাদশ শতাব্দী পর্যন্ত সাম্রাজ্যের ক্রম উন্নতি। তৃতীয়, ব্যবসা বাণিজ্যের যুগ। সমগ্র মালয়ে একচেটিয়া বাণিজ্য কর্তৃত্ব। পরিশেষে 1377 খ্রিস্টাব্দে একটা পহলবী উপনিবেশের আক্রমণে এই সাম্রাজ্যের পতন হয়। শ্রীবিজয়া সাম্রাজ্য সিংহল থেকে চীনের ক্যান্টন পর্যন্ত বিস্তৃত ছিল। মধ্যবর্তী প্রায় সমস্ত দ্বীপই এর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু জাভার পূর্বাংশ কখনো এর বশ্যতা স্বীকার করেনি, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি, বরাবর স্বাধীন হিন্দু রাষ্ট্র থেকে গেছে। ওদিকে কিন্তু পশ্চিম জাভা ছিল শ্রীবিজয়া সাম্রাজ্যের অধীনে। পূর্ব জাভায় হিন্দু রাষ্ট্রকে বাণিজ্যের উপরে নির্ভর করতে হতো। বাণিজ্যের দৌলতেই তার উন্নতি। সিঙ্গাপুর তখন মস্ত বড় বাণিজ্যিক কেন্দ্র। পূর্ব জাভা ঈর্ষার চোখে তাকে দেখে। ক্রমে শ্রীবিজয়া আর পূর্ব জাভার মধ্যে শুরু হলো প্রতিদ্বন্দ্বিতা, এবং তা পরিণত হলো ভীষণ শত্রুতায়। দ্বাদশ শতাব্দী থেকে পূর্ব জাভা একটু একটু করে ক্ষমতাশালী হয়ে উঠতে লাগলো। শ্রীবিজয়া তাকে ঠেকিয়ে রাখতে পারে না। অবশেষে 1377 খ্রিস্টাব্দে পূর্ব জাভা শ্রীবিজয়াকে সম্পূর্ণরূপে পরাস্ত করল। এই যুদ্ধে ধ্বংস হলো সিঙ্গাপুর আর শ্রীবিজয়া শহর, পতন হলো মালয়ের দ্বিতীয় বড় সাম্রাজ্যের শ্রীবিজয়া সাম্রাজ্য। এর ধ্বংসাবশেষের উপরে গড়ে উঠল তৃতীয় এক সাম্রাজ্য, মাসপাহিত সাম্রাজ্য। পূর্ব জাভা ওই যুদ্ধে খুব নিষ্ঠুর বর্বরের মতো ব্যবহার করেছিল সন্দেহ নেই, কিন্তু তৎকালীন বই পুস্তক থেকে জানা যায় এই হিন্দু রাষ্ট্র খুব উঁচু দরের সভ্যতার অধিকারী ছিল। বিশেষ করে পাকা বাড়ি আর মন্দিরাদির নির্মাণ ব্যাপারে এই রাষ্ট্রের সমকক্ষ আর কেউ ছিল না। মন্দির ছিল 500-র বেশি, তার মধ্যে কতগুলো অতি সুন্দর দেখতে, স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। এর অধিকাংশই তৈরি হয়েছে সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে দশম শতাব্দীর মধ্যভাগের মধ্যে, অর্থাৎ 650 খ্রিস্টাব্দ থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে। বহু স্থপতি বিশারদ আর রাজমিস্ত্রি ভারতবর্ষ থেকে জাভা গিয়েছিল এবং তাদের সাহায্যেই ওই সকল বিরাট মন্দির নির্মিত হয়েছিল। পরে এক চিঠিতে জাভা আর মাসপাহিত সাম্রাজ্যের কাহিনী বলবো। বর্নিও আর ফিলিপাইনের অধিবাসীরাও ভারতীয় লিখন পদ্ধতি শিখেছিল। দুর্ভাগ্যবশত ফিলিপাইন দ্বীপপুঞ্জের বহু প্রাচীন পুঁথি নষ্ট করে ফেলেছে স্পেনের লোকেরা। সেই প্রাচীন কাল থেকেই, এমনকি ইসলাম ধর্মের আবির্ভাবের আগে থেকেই আরবরা এই সকল দ্বীপে বসবাস শুরু করেছিল। এরা বণিক, যেখানে বাণিজ্যের সুবিধা সেখানেই এরা গিয়েছে। ধন্যবাদ। আজকের চিঠি পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আসাদ। শুভকামনা।